মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, স্মার্ট কোচিং সেন্টারের ম্যানেজিং কমিটির শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, স্মার্ট পরিবারের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ সমস্ত অংশকে আমার তরফ থেকে আজকের এই দুপুরে একরাশ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলার চেষ্টা করছি। আসলে সামনে যারা বসে আছে তারা সবাই ছাত্রছাত্রী, অধিকাংশই পরিচিত মুখ। আমার কথা বলতে ওঠা দেখেই তাদের ভেতর ভেতর একটা প্রশ্ন আসবে যে স্যারের কথা তো প্রতিদিনই শুনি, কত শুনেছি, আবার কি বলবে। যাই হোক, তবু যেহেতু এটা একটা সভা, এখানে আমন্ত্রিত হয়ে এসেছি, সুতরাং আমার কিছু বলার দায় এসে পড়ে। সেই জায়গা থেকে দু চার কথা বলবো। আজকের দিনটা এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে 2026-এ যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে, সেই ফলাফলে যারা উত্তীর্ণ হয়েছে সসম্মানের সহিত তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য। সুতরাং আজকে মঞ্চে যারা বসে আছি তারা প্রধান নই, তারা মূল নই। মঞ্চের সামনে যারা বসে আছে তোমরা, তারাই প্রধান। তোমাদের যে কৃতিত্ব সেটা কারো ক্ষেত্রে একটু বেশি, কারো ক্ষেত্রে একটু কম সে হতে পারে, কিন্তু তোমাদের সেই কৃতিত্বকে সম্মান জানানোর জন্য আজকের এই সভার আয়োজন। তোমরা নিজের যোগ্যতায় তোমাদের এই স্মার্ট কোচিং সেন্টারের এবং তোমরা যে স্কুলে পড়াশোনা করো, যেখানে রেজিস্টার রয়েছে, আমাদের পর্ষদের যে তোমরা পরীক্ষার্থী হিসেবে রেজিস্টার রয়েছে, সেই স্কুলের নাম উজ্জ্বল করেছ, তাই তোমাদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি প্রথমে আমার স্কুলের বিষয়ে না গিয়ে একটু বলে নেব যে আজকের দিনে আমরা যারা সরকারি ব্যবস্থাপনায় শিক্ষকতা করছি তাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে, সাধারণ মানুষের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়েছে যে সরকারি শিক্ষার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে, কোথাও একটা দুর্বলতা তৈরি হয়েছে, কোথাও একটা ফাঁক তৈরি হয়েছে। এবং এই ফাঁক, এই দুর্বলতা, এই সমস্যা দূরীভূত করার জন্যই আজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রচুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটা মনে হচ্ছে যেন আজকে সময়ের দাবি হিসেবে নিজের উপস্থিতির জানান দিচ্ছে। এই ক্ষেত্রে নানান ধরনের কোচিং সেন্টার বা বিভিন্ন বেসরকারি স্কুল যেগুলো গড়ে উঠেছে, তারাও কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর নিজেদের কৃতিত্বের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্মার্ট কোচিং সেন্টার একটা অন্যতম উজ্জ্বল নাম হিসাবে পরিগণিত হতে পারে। তারা দীর্ঘদিন ধরে তাদের যে স্টাফ রয়েছে, তাদের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে, তারা সবাই আমার ছাত্রছাত্রী, অধিকাংশই, একজন দুজন বাদ হতে পারে, তারা যথেষ্ট যোগ্য। আমি অনেক জায়গাতে বলি যে আমরা যেমন একটা যোগ্যতার মাধ্যমে সরকারি স্কুলে চাকরি বাকরি পেয়েছি, তা আমার এই ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কোনো অংশে যোগ্যতাই কম নয়। তারা অবশ্যই একটা সুষ্ঠু ব্যবস্থাপনা যদি থাকতো, তারাও কোনো না কোনো একটা সরকারি চাকরি পেতে পারত। তাদের সেই যোগ্যতা রয়েছে, তারা বারবার তার প্রমাণ দিচ্ছে। এবারেও এই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা যে ফলাফলটা নিয়ে আসতে পেরেছে, তাতে আমাদের কৃতিত্ব আছে, আমরা অস্বীকার নিশ্চয়ই করব না। স্কুলের তো একটা ভূমিকা থাকে, প্রতিদিন স্কুলে যাওয়া, নিয়মিত স্কুলে থাকলে সেই ছাত্রছাত্রীর উপর পড়াশোনার একটা আলাদা প্রভাব পড়ে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজকে যে তাদের কৃতিত্ব দাবি করতে পারে, এটা অস্বীকার করতেও আর পারছি না। সুতরাং আমি সবাইকে বলবো যে এই স্মার্ট কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা
সহ তাদের পরিবারের সমস্ত যারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য একবার জোরে করতালি হবে। তাদের এই কৃতিত্বকে আমরা সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। প্রশ্ন এসেছে গার্জেনের পক্ষ থেকে যে তার ছেলে বা তার মেয়ে কেউ হয়তো এখানে পড়ে, সে প্রশ্ন তুলেছে যে ভালোই পড়াশোনা হচ্ছে কিন্তু আরো একটু সতর্ক হতে হবে। সে হয়তো অনুভব করেছে যে তার ছেলে বাড়িতে হোমওয়ার্কটা ঠিকঠাক করে না, প্রশ্ন করে হয়তো জানতে পেরেছে যে স্কুল থেকে ঠিকঠাক হোমওয়ার্ক দেওয়া হয়নি, কোচিং সেন্টারের পক্ষ থেকে ঠিকঠাক হোমওয়ার্ক দেওয়া হয়নি, হতে পারে তার মনে হয়েছে। সর্বক্ষেত্রে এই অভিযোগ সত্য নাও হতে পারে। ছেলে ফাঁকিবাজি করে বলতে পারে, মেয়ে ফাঁকিবাজি করে বলতে পারে, তার নিজের দুর্বলতা ঢাকার জন্য স্যারদের উপর দোষটা চাপিয়েও দিতে পারে, ইত্যাদি নানান ধরনের ব্যাপার ঘটতে পারে। কিন্তু তবু যেহেতু অভিযোগটা এসেছে, আমি এই স্মার্ট পরিবারকে বলবো এই অভিযোগটাকে একটু মাথায় নিতে হবে, কোনোভাবে যেন পরবর্তীতে এই অভিযোগটা না আসে। কেননা ভালোর কোনো শেষ হয় না। আমরা ভালো একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের সর্বোচ্চ দিয়ে ছেলে মেয়েদের মানুষ করার চেষ্টা করছি, কিন্তু কখনোই আমরা দাবি করতে পারি না যে আমারটাই সর্বোত্তম, আমারটাই সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে তো ভালো হতে পারে। আমরা চেষ্টা করলে এর চেয়ে তো ভালো জায়গায় যেতে পারি। সুতরাং এই যে অভিযোগ, সেই অভিযোগ আমরা মাথায় রাখবো এবং আগামী দিনে সেই মতো কাজ করব। আমাদের ছাত্রছাত্রীরা যারা আজকে পাশ করে যাচ্ছ, তারা মাধ্যমিক যারা পাশ করেছো তাদের অধিকাংশ হয়তো আগামী দিনে কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে আবার একাদশ শ্রেণীতে ভর্তি হবে। 2-4 জন হয়তো বাইরে যাবে, বাকিগুলো বেশিরভাগই থাকবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা এবার স্কুলের গণ্ডি ছাড়িয়ে একটা অন্য গণ্ডিতে যাচ্ছ। এই গণ্ডিটা দুই দিক খোলা ঢোলের মতো, দুদিক দিয়ে বাতাস ঢুকে এটার। এই বাতাসে গা ভাসালে, এই বাতাসে নিজেকে মেলে ধরলে আজ পর্যন্ত যে কৃতিত্বটা অর্জন করেছো সেটা পুরোপুরি জলে চলে যাবে, সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে একটা সতর্ক বার্তা, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার জন্য কলেজে যাবে, তারা আজ পর্যন্ত যে পরিশ্রমটা করেছো, যে অধ্যাবসায়টা করেছো, সেটাকে মাথায় রেখে আগামী দিনটাও উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে। যারা ভালো রেজাল্ট করতে পারেনি তাদের জন্য আমাদের শহীদুল্লাহ বলছিল যে পথ তো সবার জন্যই খোলা। বিখ্যাত চরিত্রাভিনেতা আমাদের বলিউডের অনুপম খের, অনেকেই হয়তো নাম শুনে থাকবে, তিনি আমার আদালত বলে একটা অনুষ্ঠান হয় টিভিতে, সেইখানে হাজির হয়েছিলেন এবং তিনি তার শিক্ষাগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার একটা বিষয় তুলে ধরেছেন। সেখানে তিনি বলছেন যে পড়াশোনায় কোনোদিন আমি খুব ভালো ছিলাম না, পড়াশোনায় আমি কোনোদিনই খুব ভালো ছিলাম না। জীবনে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছি কোনোদিনই 35-38% বেশি নম্বর আমি পাইনি। এই বলে তিনি দর্শকদের উদ্দেশ্যে বললেন যে আচ্ছা, এখানে 60% নম্বর বেশি পেয়েছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরকম কে কে আছেন একটু হাত তুলবেন। তো হাত তুললো কিছু মানুষজন। তারপর বললেন যে 70% বেশি, তো তারাও কিছু জন হাত তুললেন। তারা বললেন যে 80% প্লাস 90% এরকম কতজন, তাতেও দেখা গেল কিছু মানুষজন হাত তুললেন। তারপর তিনি তাদের উদ্দেশ্যে একটু ব্যঙ্গাত্মক হয়ে বললেন, আপনি 90% নম্বর পেয়েও জীবনের 50টা বছর পার করে দিয়ে আজও আপনি দর্শক সিটে বসে আছেন। আমি জীবনে কোনোদিন 35% বেশি নম্বর পাইনি, আমি কিন্তু আজকে আপনাদের গল্প শোনাচ্ছি। নম্বরই সবসময় মানুষের শেষ ডেস্টিনেশন হয় না। নিশ্চয়ই একটা ভালো নম্বর পেয়ে একটা ভালো শিক্ষা গ্রহণ করলে তার জীবনে প্রতিষ্ঠা আসবে, সে প্রতিষ্ঠিত হবে, এটাই মানে সাধারণ ধারা। কিন্তু এই ধারার মধ্যে ব্যতিক্রমী ধারাও রয়েছে। সুতরাং যারা আজকে একটু কম নম্বর পেয়েছো তারা মন খারাপ করো না, তোমাদের জন্য পথ খোলা আছে। আগামী দিনে তোমরাও হতে পারো যে তোমার চেয়ে যে বন্ধুটি সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল তাকেও ছাড়িয়ে তুমি আরো একটা নতুন মাত্রা তৈরি করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছো, জীবনে প্রতিষ্ঠিত হয়েছো এবং নানান ক্ষেত্রে তুমি নিজের যোগ্যতার প্রমাণ রেখে চলেছো। হতেই পারে।
তাই এই ক্ষেত্রে আমি একটা ইংরেজি শব্দ তোমাদের শোনাই, হোপলেস এন্ড। হোপলেস এন্ড মানে তুমি যে শেষটা করলে, ধরো তোমার পড়াশোনার জীবনের শেষ জায়গাটা যেটা করলে সেটা খুব নিরাশ ভাবে করলে, মানে তুমি যা চেয়েছিলে, তোমার বাবা মা যা চেয়েছিল, তোমার শিক্ষক শিক্ষিকা তোমার উপর যে প্রত্যাশা রেখেছিল, কোনোটাই তুমি পূরণ করতে পারোনি। তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে হোপলেস এন্ড হয়েছে তোমার। দুটো ওয়ার্ড একটু জায়গা পরিবর্তন করে দাও, হোপ আর এন্ডের লেস মাঝখানে ছিল, মাঝখানেই থাক। কি দাঁড়াবে তাহলে? তাহলে রাখবে এন্ডলেস হোপ। এন্ডলেস হোপ, আশা কখনো শেষ হয় না, ফুরিয়ে যায় না, এই কথাটা মানে তাই। আজকের যে তোমার পরাজয়, সেই পরাজয় তোমাকে, তুমি যদি আশা রাখো, তুমি যদি ঠিকভাবে আগামী দিনগুলোকে নিজেকে মেলে ধরতে পারো, তাহলে তোমার জন্য কোনোদিনই এন্ডলেস হোপ হবে না, হোপলেস এন্ডই হবে। বোঝা গেল কথা? জীবনে কোনোদিন ভেঙে পড়বে না, নিজের উপর বিশ্বাস রাখবে। যে নিজের উপর বিশ্বাস রাখে সেই একমাত্র সফল হতে পারে। এই গেল একটি বিষয়। তার সঙ্গে আরো একটা কথা যোগ করি, লেবু তো আমরা সবাই খাই, ভাতেও চিপে খাই, নানান ভাবেই ব্যবহার করি। তো লেবুর স্বাদ কেমন? টক। অনেকটা লেবু তোমাকে দিয়ে একসঙ্গে একটু রস করে বললাম খেয়ে নাও, পারবে খেতে? গিলতেই পারবে না, এত টক। কিন্তু সেই লেবুই যদি সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সেও অন্য কারো সঙ্গে মিশ্রিত হয়ে নিজেকে একটা সুস্বাদু বস্তু হিসেবে মেলে ধরতে পারে। কিভাবে? আমরা শরবত খাই না সবাই? শরবতে একটু লেবু চিপে দাও, শরবতের স্বাদটা পাল্টে যায় কি যায় না? শরবতটা আরো বেশি সুমিষ্ট হয় কি হয় না? তোমার মধ্যে যে খারাপ গুণগুলো আছে, টক গুণগুলো আছে, সেই টক গুণগুলোকে তুমি বিসর্জন করো, তুমিও স্বাদ পাল্টে দিতে পারবে তোমার জীবনের, তোমার পরিবারের, তোমার সমাজের। তোমাকে এটা শিক্ষা গ্রহণ করতে হবে আজকে। আজ পর্যন্ত যারা আমাদের ছাত্রছাত্রী যোগ্যতার সঙ্গে সফল হয়ে এসেছো, আগামী দিনগুলোতে তাদের জন্য আমার শেষ যে পরামর্শ সেটা এরকম থাকবে। কথাটা এরকম, শর্ট প্লিজার ব্রিংস লং পেন। শর্ট প্লিজার্স ব্রিংস লং পেন। কি মানে এটা দাঁড়ায়? ছোট ছোট আনন্দ তোমাকে জীবনে খুব বড় দুঃখের দিকে ঠেলে দেবে। অনেক বক্তা এখানে বলেছে, ছাত্র জীবনে এই বয়সের ছেলে মেয়ে যারা এখানে বসে আছো, কেউ একজন আছো কি যার মোবাইল চালাতে খুব ভালো লাগে না? নাই, সবারই ভালো লাগে। মোবাইলটা একটু হাতে পেলেই তো মজা, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেই যাচ্ছি, একটু এদিক ওদিক ইতি উতি মারা, সঙ্গে ফিস্ট করতে যেতেই হবে। এই যে ছোট ছোট আনন্দ একদিন তোমাকে দীর্ঘস্থায়ী একটা দুঃখের মধ্যে পতিত করবে। এই কথাটাকে আবার উল্টে যদি আমরা নিই, যে শর্ট পেন ব্রিংস লং প্লিজার। ছোট ছোট দুঃখকে এখন যদি আমরা বরণ করে নিতে পারি, ছোট ছোট সমস্যাকে এখন যদি আমরা বরণ করে নিতে পারি, তাহলে একটা দীর্ঘস্থায়ী আনন্দের মধ্যে সারা জীবনের জন্য নিজেকে নিয়োজিত করতে পারবো, নিজেকে উপস্থাপিত করতে পারবো। কিরকম? রাত 10টা বেজেছে, চোখ বন্ধ হয়ে আসছে, চল ঘুমিয়ে যাই, স্যারের হোমওয়ার্ক ছিল, ঠিক আছে, খুব বেশি তো একটু বকা দেবে, তার বেশি তো কিছু হবে না। তুমি যদি মনে করতে যে 10টা বেজেছে তো কি হলো, চোখে ঘুম চলে এসেছে তো কি হয়েছে, চল উঠি, একটু চোখে জলের ঝাপটা মারি, তারপর একটু ফ্রেশ হয়ে আর একবার বসি, যতক্ষণ না আমার স্কুলে আমার কোচিং সেন্টারের হোমওয়ার্কটা শেষ হচ্ছে আমি ঘুমাবো না। তুমি ছোট্ট এই কষ্টটুকু যদি করতে, তুমি যদি করো, আগামী দিনেও সারা জীবনের জন্য তুমি নিজের জন্য আনন্দ কিনে নিতে পারবে। একটা দিন আসে, আমাদের সকলের জীবনে আসে, সকলেই আমরা দেখি,
একই ক্লাসে পড়াশোনা করেছি, একই ক্লাসে তোমরা পড়াশোনা করছো, তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তুমি সংসার জীবনে প্রবেশ করে গেছো, হঠাৎ করে তুমি শুনছো তোমার এক সহপাঠী বা তোমার সঙ্গে পড়তো এমন কোন ছেলে বা মেয়ে সে একজন ডিএম হয়েছে, সে একজন বিডিও হয়েছে। গ্রামের লোক, গ্রামের যুব সমাজ, কাবিলপুরের সুশীল সমাজের মতো এরকম কোন মানে সামাজিক প্রতিষ্ঠান তারা তার সম্বর্ধনার ব্যবস্থা করেছে, তুমিও এসেছো, তুমি কিন্তু তার সঙ্গে পড়তে। সেদিন তুমি যখন তার অনুষ্ঠানে আসছো একটু কাচুমাচু করছো, তোমার কেমন খারাপ লাগছে, তাই তো একসঙ্গে তো পড়তাম, আজকে দেখ ও মঞ্চে, ওকে সবাই ফুলের মালা দিয়ে কত তার গুণগান, আর আমিও যদি একটা ফুলের মালা নিয়ে তাকে দিতে যাই তো সে নিবে কি নিবে না। তাই নিজের মধ্যে একটা সংকোচনের ভাব তৈরি হচ্ছে, তুমি নিজে নিজেই নিজেকে ছোট মনে করছো। এটা আমরা কজন চাই? আজকের দিনে তো আমরা চাই না কেউ যে আমি আমার বন্ধুকে সম্বর্ধনা দেব, সে বড় কিছু হয়েছে সেটা নিশ্চয়ই দেব, কিন্তু আমি অতটা ছোট হয়ে যাব না যাতে তার কাছে পৌঁছাতে আমার লজ্জা বোধ হয়। এতখানি ছোট হওয়া কি আমাদের উচিত হবে? প্রিয় ছাত্রছাত্রী, নিজের সঙ্গে কথা বলো, হুইসপারিং হিমসেলফ, হুইসপারিং হারসেলফ, নিজের সঙ্গে কথা বলো, নিজেকে যাচাই করো, ভাবো তুমি কি করছো, তোমার কি করা উচিত, তুমি কোন পথে আছো। পরিশ্রম না করলে কেউ কখনো বড় হয় না। সকালবেলার সূর্যোদয় পৃথিবীতে যত মনোরম দৃশ্য আছে তার মধ্যে একটা মনোরম দৃশ্য। সমুদ্র বা পাহাড়ে আমরা যারা বেড়াতে বেড়াতে গিয়েছি, তোমরাও যদি ভবিষ্যতে কোনোদিন যাও তো তার একটা বড় পাঠ থাকে যে ভোর রাত্রে উঠে সমুদ্রের ধারে ছুটে যেতে হবে, অথবা পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াটাই পৌঁছাতে হবে ভোর রাত্রে উঠে। কি উদ্দেশ্য? রাত্রি 12টা পর্যন্ত জেগে গাল গল্প করেছো, তারপরও 3টার সময়তেই উঠে দৌড় মারতে হবে, চোখ খুলতে চাইছে না, চোখ বুঝে যাচ্ছে, তারপরে উঠবো আমরা। কি উদ্দেশ্য? পাহাড়ের তল থেকে সূর্যটা কিভাবে হঠাৎ করে ভেসে উঠছে এই অপরূপ দৃশ্য অবলোকন করব। সমুদ্রের জল থেকে সূর্যটা হঠাৎ করে জেগে উঠছে কিভাবে, এই অপরূপ দৃশ্যটাকে অবলোকন করব। তাহলে এই দৃশ্য অবলোকন করতে গেলে তোমাকে কি করতে হয় না, তোমার ভোর রাত্রের সবচেয়ে প্রিয় যে ঘুম, সেই ঘুমকে বিসর্জন দিতে হয়। তুমি যদি সেই ঘুম বিসর্জন না দিতে পারো, সূর্য দেখা তোমার হবে? কখনো হবে না। ওই নিজের জীবনে নতুন সূর্যের উদয় দেখতে গেলে তোমাকে এইরকমই ভোর রাত্রের সবচেয়ে প্রিয় ঘুমের মতো অনেক প্রিয় জিনিসকে এখন ছাত্রাবস্থায় বিসর্জন দিতে হবে। তা যদি করতে পারো তাহলে নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে, কোনো সন্দেহ নেই। বাড়িতে একটা গরু পুষলে তাকে নিয়মিত খাবার না দিলে তার কাছ থেকে দুধ পাওয়া যাবে না। জমিতে ফসল চাষ করতে গেলে ঠিকঠাক জমিটাকে যদি চাষাবাদ না করা হয়, জলসেচ না দেওয়া হয়, নিড়ানি না দেওয়া হয়, কাঙ্ক্ষিত মানের উৎপাদন পাওয়া যাবে না। তো তুমি যদি মনে করো যে আমি কিছুই করব না, আমার কাছে সফলতা এসে হাজির হয়ে যাবে, তাহলে তো এটা মূর্খের স্বর্গে বাস করা, এটা হয় না, এটা একটা ভুল চাওয়া। তোমাদের প্রত্যেকের কাছে, তোমরা আমার স্নেহের ছাত্রছাত্রী, আগামী দিনে তোমরা আমরা যারা এখানে বিভিন্ন কথাবার্তা বললাম সেই সমস্ত কথাবার্তা একটু হলো অন্তরে গ্রহণ করো এবং নিজের জীবনে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করো, তবেই আমাদের এইসব কথা বলা সার্থক হয়, এইরকম অনুষ্ঠানের আয়োজন করা সার্থক হয়। আমি আমার বক্তব্যকে আর বাড়াচ্ছি না, শুধু এই বৎসরের জন্য আমার বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী তাহমিনাকে একবার আমার মঞ্চের সামনে ডাকছি। তাহু এসো। তাহুর এই ক্রেডিট আমাদেরকে গর্বিত করেছে। আমরা সবাই তাহুর জন্য আগামী দিনেও দোয়া করব এবং তাকে অভিনন্দন জানানোর জন্য একটা জোরে হাততালি এদিকে মুখ করে দাঁড়াও, খুব জোরে হাততালি হবে সকলের জন্য।
কিন্তু স্পেশালি একটু তাহর জন্য থাকলো, কেন এরকম বারবার রেজাল্ট সবাই করে না, এটা একটা বিশেষ কৃতিত্ব, তাই আমি তাহকে আলাদা করে ডাকলাম। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, আগামী দিনে তোমাদের সুন্দর জীবন গড়ে উঠুক এই কামনা করছি। আর আমাদের স্রষ্টার প্রতি আমাদের নজর রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, যাই করি না কেন শেষ পর্যন্ত তার প্রতি আমাদের আনুগত্য যেন কোনোভাবেই এদিক ওদিক হয়ে না যায়, আনুগত্যটা যেন সর্বাঙ্গীন থাকে, এই কথাটা আমরা মাথায় রাখবো। যে যে ধর্মেরই থাকি না কেন, আমরা নিজের নিজের ধর্মের যে স্রষ্টা হিসেবে যাকে মানি তার প্রতি আমাদের আনুগত্য রেখে আগামী জীবন অতিবাহিত করব। এই গুটি কয়েক কথা বলে সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম।